আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি। কাছে দূরে এই মুহূর্তে যে যেখানে বসে দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। গত কয়েকদিন ধরে একজন আপু একটা কমেন্ট বারবার করে যাচ্ছিলেন যে খালি পেটে চা খাওয়ার অপকারিতা আছে কিনা। আপনাকে ডক্টর বলেছে খালি পেটে চা খাওয়া ভালো না। নিশ্চয়ই খালি পেটে চা খাওয়া ভালো না। আপনি যদি দুধ চিনি দিয়ে চা খান বা চিনি দিয়ে চা খান, সেটা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। দুধ চিনি দিয়ে চা খেলে আপনার গ্যাস্ট্রিকের প্রবলেম হতে পারে, এছাড়াও কিডনিতে প্রবলেম হতে পারে, দাঁতের প্রবলেম হতে পারে, যেই সমস্যাগুলো খুবই ক্ষুদ্র। আর আপনি যদি চিনি স্কিপ করে বা দুধ চিনি ছাড়া চা খান, সেক্ষেত্রে কিন্তু আপনার অপকারিতা নাই, বরঞ্চ এটা উপকার। অনেকেই সকালবেলা ব্রাশ না করেই বেড টি খায়, বিছানায় বসেই আর কি যে টিটা খাওয়া হয় তাকে বেড টি বলা হয়, সেটা তো ব্রাশ ছাড়া খায়। তো ওই চাটা খাওয়াও ক্ষতিকর। যখন আপনি ব্রাশ ছাড়া চা খাবেন, আপনার মুখের জীবাণুগুলো পেটে চলে যাবে আর অজস্র প্রবলেম হতে পারে। তো আপনি যদি প্রপারলি ওয়েতে চা খান, সকালে ঘুম থেকে উঠে খালি পেটে একটু কুসুম গরম পানি খাবেন, এরপর চা খাবেন, কোনো প্রবলেম নাই এতে। তবে যাদের কিডনির প্রবলেম আছে তাদেরকে একটু সতর্ক থাকা ভালো, তারা না ট্রাই করাই ভালো খালি পেটে চা। রান্নাঘরের সামনে সাদা জিনিস রাখা আর সেটাকে মেনটেন করা খুবই ঝামেলার ব্যাপার। এই র্যাকটাকে আমি কয়দিন পর পর ক্লিন করি, কিন্তু তারপরও দেখেন কেমন তেল চিটচিটে হয়ে গিয়েছে এবং অনেক ময়লা ধরেছে। তো আজকে সকাল সকাল এটাকে একটু ভিজিয়ে রাখবো, এরপরে আমি যখন সময় পাবো তখন এটাকে ক্লিন করে নিব। না, ওষুধ খাওয়া। ওষুধ খাবো? ওষুধ কোথায় পাবো? ওষুধ বাবাই আনবে। কোথা থেকে? কোথা থেকে আনবে? বাবা। বাবা আনবে কোথা থেকে? ওষুধ বাই আনবে নে। আনবে নে? আমাকে খাওয়াই দেবা ওষুধ? দিমু না, দেবো। দিব। আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন আমি বারবার একটু কাশি দিচ্ছিলাম। তো আমি যখন কাশি দিচ্ছি, আমার পাশে এসে মারিয়াম এভাবেই বলতেছিল, ওষুধ খাবা? আর কি কোনো কিছু একটা দেখলেই সে তার আগে চোখে পড়ে, কোথাও একটু কেটে গেলে বা কিছু হলে আগে জিজ্ঞেস করে ওষুধ খাবা। তো বিষয়গুলো অনেক কিউট লাগে। তো ওর কথা আপনারা অনেকে শুনতে চান, সেজন্য একটু ওর ভয়েস ওভার আপনাদের শোনালাম। যেদিন থেকে সকালবেলা রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, সেদিন থেকেই আমার কাজবাজগুলো অনেক ইজি হয়ে গিয়েছে। বিশ্বাস করেন, আমার লাইফের অনেক কিছু পরিবর্তন হয়ে গিয়েছে। সকালবেলা রান্নাবান্না কমপ্লিট করা থাকলে বাকি কাজগুলো সেরে নেওয়া যায়, নয়তো বা আমার গোসল করতে করতে একদম 3টা 4টা বেজে যায়। তো সেক্ষেত্রে দেখা যায় আমার ঠান্ডা লেগেই থাকে। আর এখনও কিন্তু আমার ঠান্ডাটা কমেনি, একটু কমে আবার আমি যখন সকালবেলা হাঁটতে বের হই, এই হাঁটার জন্য আবার ঠান্ডা লাগে। প্রচুর পরিমাণ কুয়াশা থাকে বাহিরে, তারপরও আমি হাঁটা বন্ধ করি না। আর দ্বিতীয় যে কারণটা ঠান্ডা লাগার, সেটা হচ্ছে এই আলু। এর আগে দেখিয়েছিলাম যে এই আলুটা রান্না করে খেয়েছি ইলিশ মাছ দিয়ে, আর আজকে দ্বিতীয়বার রান্না করছি। বিশ্বাস করেন, এই আলুতে এত পরিমাণ অ্যালার্জি বেড়েছে, আমারও বেড়েছে এবং মাশরাফির বাবার, দুজনেরই প্রচুর পরিমাণ অ্যালার্জি বেড়ে গিয়েছে। তো এখন থেকে এই আলুটা খাওয়া যাবে না। আলুটা আসলে অনেক মজার ছিল। আজকে রান্না করেছিলাম বোয়াল মাছ দিয়ে। তো সকাল সকাল মারিয়ামকে ভাত খাওয়াবো, আমি তো ভাত খাবো না। একজন আপু কমেন্ট করেছিলেন যে 1.5 মাস পর্যন্ত কি আমি একদমই ভাত না খেয়ে আছি? হ্যাঁ, 1.5 মাস পর্যন্ত আমি একদমই ভাত না খেয়ে আছি, কিন্তু মাঝে মধ্যে হয়ে যায়। দেখা যাচ্ছে মারিয়ামকে ভাত খাওয়ানোর পরে একটু থাকলে, এক লোকমা থাকলে ওর মধ্যে আমি সবজি নিয়ে আমি আমার খাওয়াটা কমপ্লিট করি। আবার দেখা যাচ্ছে যেদিন একটু বাসায় ভালো মন্দ রান্না হয়, যেমন বিরিয়ানি বা পোলাও টোলাও রান্না হয়, সেদিন একদিন খেয়েছি। তো এই খাবার পরিমাণটা খুবই কম, মাঝে মধ্যে হুটহাট করে হয়ে যায়। এখন বাজে 12:30, আর আমার কিন্তু বাসার কাজবাজ অলরেডি সব কিছু কমপ্লিট। আর এখন হচ্ছে শুধু ঘর মোছাটা বাকি আছে। মাশরাফি মারিয়ামকে গোসল করিয়ে দিয়েছি, ঘরটা মুছে তারপর আমিও গোসল করে নিব। তো এরপরে আমি কিন্তু বিকালবেলা অনেকটা সময় পাই, মারিয়াম মাশরাফিকে সময় দিতে পারি, ওদেরকে নিয়ে নিয়ে একটু বাহিরে হাঁটাচলা করতে পারি। আমি কিন্তু চিয়া সিডটা এখন একটু হালকা কুসুম গরম পানির মধ্যে ভিজাই, এতে করে আমার খেতে একটু সুবিধা হয়, ঠান্ডা লাগার প্রবণতাটা একটু কম থাকে।
আর এদিকে দেখেন গত হাটে জলপাই এনেছিল, জলপাইগুলোকে আমি এখনও প্রসেসিং করতে পারিনি। আজকে ভাবলাম একটু জলপাইয়ের আচার করব। আর এই আচারটা হচ্ছে একদম টক, টক ঝাল আচার, এর মধ্যে কোনো মিষ্টি দেব না। আপনারা অনেকেই বলেন ডায়েটের সময় যখন মিষ্টি খাওয়ার ক্রেভিং হয় তখন কি করব। মিষ্টি খাওয়ার ক্রেভিং হলে আপনারা কি করবেন, একটা আমলকি মুখে দিবেন, এরপরে পানি খাবেন, দেখবেন যে মিষ্টি খাওয়ার ক্রেভিংটা কমে গিয়েছে। আর আমি আজকে যেভাবে আচার বানাই এভাবে আচার বানিয়ে রাখতে পারেন। আপনারা খাওয়ার পরে দেখা যাচ্ছে অনেক সময় ডায়েটের খাবার দাবারগুলো খাওয়ার পরে একটু কিন্তু অস্বস্তি হয়, তখন একটা আচার খেতে পারেন। জলপাইগুলো আমি গলাবো না, আস্তে আস্তে আচার তৈরি করব। তো আমি কিছু জলপাইকে একটু ছোট ছোট টুকরো করে দিচ্ছি যাতে করে ভেতরে একটু টক টক ফ্লেভারটা বেশি হয়। তো এখানে আমি জলপাইগুলো কেটে নিয়েছি আর এখন এর মধ্যে আমি মশলা মিশাবো। মশলার মধ্যে শুধু রসুন আর নিয়েছি সরিষা। তো দুইটা মশলা আমি একসাথে বেটে নিব। আর আজকে যেহেতু একটু রোদ আছে তাই আমি একটু রোদে দেব। আমি এভাবে যখন আচার বানাই রোদের কোনো প্রয়োজন হয় না, এভাবে কেটে মশলা মেখে তারপর সরাসরি চুলায় বসিয়ে দেই। তবে আজকে যেহেতু রোদ আছে তাই একটু রোদে দেব। তো বাকি রেসিপি আর দেখাতে পারলাম না, এভাবে মেখে রোদে দেব। তারপর সরিষার তেল গরম করে সরিষার তেলের মধ্যে বেশি পরিমাণ রসুন দিয়ে তারপর হচ্ছে এই জলপাইগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে তার মধ্যে ভিনেগার দেব। ভিনেগার দেওয়ার পরে হালকা আঁচে যখন জলপাইটা নরম হয়ে যাবে তখন আমি এটা ঠান্ডা করে জার ভরে রেখে দিব। আর তেলে একদম ডুবো ডুবো করে রাখবো যাতে করে সারা বছর এই তেল দিয়ে আমি আচার খেতে পারি। এই আচারটা কিন্তু আপনারা ডায়েটের সময় খেতে পারেন। আমি এই আচারটা খাই যখন আর কি ফাস্টিং করি, তখন সন্ধ্যার পরে একসাথে খাবার খাওয়ার পরে একটু ভেতর থেকে যখন ঠেলা আসে, বমি বমি ভাব হয়, তখন আমি একটা আচার খাই, অনেকটা ভালো লাগে। তো এই হচ্ছে আমার ব্রেকফাস্টের খাবার। এখানে আমি 3টে ডিম সেদ্ধ করেছি, একটা মারিয়ামের। মারিয়াম আমার সব খাবারে একটু একটু করে ভাগ বসায়, তবে নিজের খাবার খেতে চায় না, আমার খাবারে সবসময় একটু ভাগ বসায়। তো চিয়া সিড খায়, ডিম একটা খেয়েছে আলহামদুলিল্লাহ। এখানে দেখেন দুপুরবেলা হঠাৎ করে আমাকে বারবার বলতেছিল বাবাকে ফোন দাও, বাবা আমার জন্য কেক নিয়ে আসবে, বাবাকে ফোন দাও কেক নিয়ে আসবে। তো আমি ফোন দিয়ে বলেছি ওর বাবা ওর জন্য একটা কেক এনেছে। কেক আনার পরে বেঁধেছে বিপত্তি, সে এখন বলে যে মোম কোথায়। মোমের কথা বলেনি, এখন মোম কোথায় পাবো, মোম তো বাসায় নাই। আর তার বাবা হচ্ছে ইঞ্জিনিয়ার, সে তো মোম বানিয়ে দিয়েছে ইনস্ট্যান্ট শলার মাথায়, তারপর হচ্ছে টিস্যু দিয়ে সরিষার তেল দিয়ে দিয়েছে জ্বালিয়ে। Fuda, nitte দেবে fuda 28 নভেম্বর মা আশরাফির জন্মদিন। তো আমরা বাসায় বসে এই ব্যাপারে কথা বলতেছিলাম যে মা আশরাফির জন্মদিনে কি করব, আমরা একটু ঘুরতে যাব। তো টুকিটাকি প্ল্যান করছিলাম। তো মারিয়াম এই কথাগুলো সে শুনেছে 2 দিন পর্যন্ত। 2 দিন পর্যন্ত শোনার পরে তার মনে হয়েছে তার ভাইয়ের জন্মদিন সে পালন করবে। আমরা চেষ্টা করছি যে মারিয়ামকে না শিখাতে যে জন্মদিনে কেক কাটে বা এইসব আর কি, এই কালচারটা ওর মধ্যে না আনার ট্রাই করেছি। বাট দেখেন অবস্থা, সে ফোন দেখে এসব কিন্তু শিখে গিয়েছে। জন্মদিন মানেই কেক এনে মোম দিয়ে কাটতে হয়। তো এই ব্যাপারটা দেখে আমি অনেক অবাক হয়েছি। তো বারবার মাশরাফিকে বলতেছিল যে মাশরাফি ভাইয়া কাছে আসো, এখানে বসো। মাশরাফি তো একটু বসে আবার উঠে যায়। তো বলে আম্মু মাশরাফি বসে না, ভাইয়া বসে না। তো সে এটাও মনে রেখেছে 28 তারিখ মাশরাফির জন্মদিন। বারবার হাঁটে আর বলে যে 28 তারিখ ভাইয়ের জন্মদিন, 28 তারিখ ভাইয়ের জন্মদিন। আমাদের একদম সাদামাটা প্ল্যান ছিল যে আমরা একটু ঘুরতে যাব, কেক টেক কাটার কথা তো চিন্তাও করিনি। তো এখন তো কেক না কাটাই পারাই যাবে না, কারণ মারিয়াম সে তো এখনই চিল্লাচিল্লি করা শুরু করে, বাবা সেই বড় বড় কেক আনবা, বড় বড় বোম আনবা। আমি অবাক হয়ে গিয়েছি মারিয়ামের এই জিনিসটা দেখে।
তো যাই হোক, সবাই মাশরাফি এবং মারিয়ামের জন্য দোয়া করবেন। 28 তারিখটা কিন্তু মাশরাফির জন্মদিনের সাথে সাথে একটা কষ্টের বিষয়ও আছে। গত বছর ঠিক এই দিনে মারিয়ামের পড়ে যে ওর মাড়িটা থেতলে গিয়েছিল। তো যাই হোক, ভালো মন্দ সব কিছু মিলিয়ে যেন আমাদের দিনটা ভালো কাটে, দোয়া করবেন সবাই। মাশরাফি মারিয়ামের জন্য দোয়া করবেন। জানি না শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন কিনা। ভিডিওর কোনো অংশে কোনো জায়গায় একটুখানি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।